24 বছরের পিণ্ডির বিরোধী ইতিহাস না। আমাদের ইতিহাস জানতে হলে ব্রিটিশ বিরোধী 190 বছর যেমন আমাদের জানতে হবে, তারও আগে 1757, 1857, আরো আগে যেতে হবে। এই সমাজ এবং সভ্যতার ইতিহাস একদিনের নয়, হাজার হাজার বছরের বিকাশের মধ্য দিয়ে আজকে পৃথিবী বিভক্ত হয়েছে, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতিগোষ্ঠী। তো কাছে আজকে যদি ধর্মভিত্তিক সারা পৃথিবীতে ভাগ করা হয়, কিংবা দেশের মধ্যে যদি শিয়া, সুন্নি, কাদিয়ানি ভাগ করা হয়, এগুলো সব দেশেই আছে, ক্যাথলিক, হ্যাঁ, তারপর আপনি দেখবেন প্রোটেস্ট্যান্ট, এর মধ্যে আবার ক্যাথলিক অনেকগুলো ভাগ আছে। তো আজকে মানুষের শ্রেণী চরিত্রটা বড় কথা, ধনী এবং গরিব, শোষক এবং শোষিত, এই সংগ্রামটাই সত্য কথা। আপনারা দেখেছেন যে সাম্প্রতিক যে এই শতাব্দীতে দুইটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল, 1914 থেকে 18, আবার 39 থেকে আপনার 43 পর্যন্ত, 44 শেষের দিকে যায়। এখন এই যে দুইটা বড় বড় বিশ্বযুদ্ধে কোটি কোটি লোক মারা যায়। শুধু রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে 30 মিলিয়ন, মানে চিন্তা করেন 30 মিলিয়ন মানে কত, 3 কোটি লোক আত্মহত্যা দিয়েছে। ফ্রান্সে দিয়েছে লক্ষ লক্ষ লোক। কাজে বিশ্বযুদ্ধ একটি ভয়াবহ যুদ্ধ, কেউ যুদ্ধ চায় না। কাজে এই যুদ্ধ হলো চাপিয়ে দেওয়া হয়েছে। ফরাসির যে চতুর্থদশ যে সম্রাট ছিল, তাকে বলা হয় লুই চতুর্থদশ লুই, সে উনি বলছিল এটা সে মোয়া, রাষ্ট্র মানে আমি। তো এখন আমাদের দেশে যদি বাংলাদেশের তুলনা করা যায়, আমরা যে 71 থেকে আমরা দেখে এসেছি যে ফ্যাসিবাদী চরিত্র এবং নেতৃত্ব, যেই ক্ষমতায় থাকে সে এক ব্যক্তির শাসন, কি সামরিক কি বেসামরিক, ওই যে এটা সে মোয়া, আমি রাষ্ট্র। ইভেন জিন্নাহ সাহেবের ব্যাপারে আমি বিভিন্ন ভাবে জেনেছি যে একটা সময় জিন্নাহ সাহেব বলছিল, হোয়াট ইজ মুসলিম লীগ, ইটস মি এন্ড মাই ডিক্টেশন। আমাদের দেশে কোনো গণতন্ত্র ঠিক ওইভাবে প্র্যাকটিস হয় নাই। গণতন্ত্র সেভাবে এক ব্যক্তির চিন্তা, তাকে বাস্তবায়ন করতে হবে। এবং গণতন্ত্রের প্রথম শর্ত হলো আই এগ্রি টু ডিসএগ্রি, আমাদের ডিবেট হবে, আলোচনা হবে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য হবে, সেটা হলো মূল গণতন্ত্র। এখন আমি মূল আলোচনায় ফিরে যাই, যে আজকে যে আমাদের শিরোনাম, দিল্লির দালালদের নির্বাচনের দাবিতে জাতি বিভক্ত। এখন দিল্লির দালাল কারা? আমি যদি বলি দিল্লির দালাল আর পিন্ডির দালাল কিংবা ইংল্যান্ডের দালাল, 47-এও সবাই বলছিল ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ, লাখো ইনসান ভুকা হ্যাঁ। এই যে হিন্দু মুসলিম রাইট করে কি হয়েছিল, পাঞ্জাব ভাগ হলো, বাংলা ভাগ হলো, লক্ষ লক্ষ লোক এখান থেকে লোক দিল। এই দুঃখ দুর্দশা নিয়ে আমাদের আরো ব্যাপক আলোচনা হওয়া উচিত, সিনেমা হওয়া উচিত। এই যে বিহার একসময় বাংলারই অংশ ছিল, তারা কাছাকাছি ছিল, ওই মুসলমানরা নিগৃহীত হয়ে এই বাংলাদেশে এসছে, সেটেল ছিল। আবার 71 সেই বিহারদেরকে কচু কাটার মতো কাটা হলো, নারীদের ধর্ষণ করা হলো, শিশুদের হত্যা করা হলো। এটা কি জেনোসাইড না? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? আর মুক্তিযুদ্ধ মানে আওয়ামী চেতনা? মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা সবচেয়ে বড় মুক্তি অবদান রাখছে দেশের অভ্যন্তরে কমরেড সিরাজ শিকদার, পেয়ারা বাগানে তার 50,000 বাহিনী নিয়ে করেছিল। এই কথাকে কেউ বলে না। যেন ওবানের নেতৃত্বে যে জাসদ তৈরি হয়েছিল, সমাজতন্ত্র নামে, ভারত বিরোধের নামে সমাজতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, এবং ভারত বিরোধের নামে ভারতের স্বার্থ রক্ষা করছে, শুধু সিরাজ শিকদার নাম নেয় না, মাওলানা ভাসানীর নাম নেয় না। এই মাওলানা ভাসানী নৌকাটা মাওলানা ভাসানীর সৃষ্টি ছিল। এই মুসলিম লীগের যে প্রথম বিরোধী দল ছিল মুসলিম আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর নেতৃত্বে। তারপরে উনি মুসলিম সাম্প্রদায়িক শব্দটা করার জন্য, সকল হিন্দুদেরকে, সব ধর্মের বলকে অ্যাকোমোডেট করার জন্য উনি এটা আওয়ামী লীগ করেন। তখন মেজর সাবরদি এবং শেখ মুজিবুর বিরোধিতা করছিল। তাহলে ওনার নামের আগে মাওলানা থাকতে পারে, কিন্তু উনি হলো রেড মাওলানা। উনি বলছিলেন ধর্মের সাথে দল এবং রাষ্ট্রের সাথে মিলায়ও না। কাজী নজরুল ইসলামও তাই, উনি কীর্তন লিখেছেন, নাচ লিখেছেন, হাম লিখেছেন, গজল লিখেছেন, সকল ধর্মমতকে মানুষের একটা বৃহৎ ঐক্যের মধ্যে আনতে চেয়েছিলেন। হ্যাভ এন্ড হ্যাভ নট, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না। সমাজ আগালে আমরা আগাবো। আজকে প্যারিসে দেখেন, ইউরোপে দেখেন, অনেকে নাগরিকত্ব পেয়েছে, কিন্তু তারা দ্বিতীয় শ্রেণী নাগরিক, তারা ভাষা জানে না। তারা শুধু একটাই জানে, ইউরোপে আসছি টাকার জন্য, টাকা কামাও, টাকা পাঠাও, একটা পর্যায়ে লাশ হিসেবে চলে যায়। না আছে শিক্ষা, না আছে বিদ্যা বুদ্ধি।
এবং ইউরোপে দেখা যায় আঞ্চলিক ভিত্তিক কতগুলো সমিতি করে ফেলছে, প্রত্যেক রবিবারে আজকে সিলেট সমিতি, নোয়াখালী সমিতি মিটিং করে, এই ওর বদনাম করে, কার টাকা হলো, কার ইমিগ্রেন্ট স্ট্যাটাস হলো, কার ন্যাশনালিটি, এই হলো বিভক্তি। কিন্তু পৃথিবীকে ভাগ করে ফেলছে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে হান্টিংটনের থিওরি অনুযায়ী। থিঙ্ক ট্যাঙ্ক, ওদের বড় একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, স্যামুয়েল হান্টিংটন, সেটা বই লিখেছিল সভ্যতার সংকট, ক্র্যাশ অফ সিভিলাইজেশন। তো সেটার মূল থিমটা ছিল ইসলাম বিদ্বেষী। 1994 সালে ফ্রান্স থেকে একটা টার্ম বের করলো, সেটা কি ইসলামিস্ট। তখন এখানকার আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া অধিকাংশ যারা মুসলিম ইমিগ্রেন্ট, তারা বিদ্রোহ করলো ইসলাম একটা রাষ্ট্রের নাম, একটা ধর্মের নাম, তোমরা এটা কেন বলতেছো ইসলাম? বলে না, ইসলামিস্ট মানে টেরোরিস্ট। তাদের ব্যাখ্যা আমাদের বাংলাদেশের অনেক সাংবাদিক, বুঝা হোক না বুঝো, তারা বলে ইসলামিস্ট। আরে বাবা, তোমার ধর্মকে অ্যাটাক করার জন্য ইসলামিস্ট। তখন তারা কিভাবে লেখে? কমিউনিস্ট, ইসলামিস্ট, টেরোরিস্ট, তিনটা শব্দ হেডলাইন দিয়ে লেখা লেখে। তো কাজেই আসল রাজাকার কিংবা কোলাবোরেটর, পুঁজির কোলাবোরেটর, সাম্রাজ্যবাদ কোলাবোরেটর, সম্প্রসারণবাদের কোলাবোরেটর, এটা হলো আসল, এটা আমাদের আসল শত্রু। কে 5 ওয়াক্ত নামাজ পড়লো, কে মিলাদ পড়বে করবে করবে না, কে ঈদে মিলাদুন্নবী রসুলের জন্মদিন পালন করবে কি করবে না, এই কিছুদিন আগে কথা, এই প্যারিসে নতুন শুরু হয়েছে, এতদিন গোপনে করতো। এখন জাকব মিল্টন ভাই উনি চাচ্ছেন যে উনি কোনো বিশেষ দলকে সমর্থন করে না, যে দলে ভালো সেটা আছে, তাও উনি হয়তো জামাতের কোন একটা বিশেষ বিন্দু করে, আমি হয়তো করি না। কিন্তু আমি আবার এটা বলি না, আওয়ামী ফ্যাসিস্ট বামদের মতো মানে ইসলাম বিদ্বেষী যেসব করে, তারা তো কমিউনিস্টও না, তারা মুসলমানও না, মুসলমান তো নাই। তো কাজেই আমি প্রায় বলতে পারি যে যারা নাকি হিপোক্রিট, তাদের কোনো দল নাই, নাম চেঞ্জ করলেও কিছু যায় আসে না। তো ওখানে আমরা তো বলছি যে ওয়াহাবি যে একটা বাদ সৌদি আরব পরিবার থেকে আসছে, এটা আস্তে আস্তে পেনিট্রেট করে। সে বাঙালি মুসলমানরা এখানে সুফিজম দ্বারা প্রভাবিত হয়েছে, এখানে তারা নামাজ পড়ে, তারপর মিলাদ পড়ে। এই হিন্দুস্তানে কিন্তু মিলাদটা চালু হয়েছে, যেখানে দেখছে যে এখানে কীর্তনের মাধ্যমে, হ্যাঁ, রামকৃষ্ণ তাদের গুণগান গেয়ে ধর্মকে নিয়ে আসে। তো ওরা দেখলো এই মেথডস নট ব্যাড, তখন তারা রসুলের ইয়া নবী সালাম আলাইকুম এইসব দিয়ে রসুলের গুণগান গেত। তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে। এখন এই ওয়াহাবিবাদ বললো যে না, রসুলকে আনা যাবে না, মিলাদ পড়া যাবে না, ঈদ মিলাদুন্নবী যে প্রতি বছর পালন হয় তার মানে জন্মবার্ষিকী পালন করা যাবে না, এই কয়েকদিন আগের কথা। এবং সেখান থেকে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, এক পরিবার মুসলমানের মধ্যে একজন হইলো জামাতি কিংবা ওয়াহাবিদের সাথে অনুপ্রেরিত, বলে না এটা নামাজ পড়া যাবে। কে বলছে? হুজুর বলছে। সেখানে দুইটা মসজিদ আছে প্যারিসে, দুইটা, একটা আওয়ামী মসজিদ আর জামাতি মসজিদ, নামই হয়ে গেছে গা পাবলিক। আওয়ামী লীগের কোন লোক ওই বড় মসজিদ হলো জামাতি মসজিদ, ওখানে মরে গেলেও তারা ওখানে তাদের লোকদেরকে পড়াবে না, জানাজা পড়াবে না। আবার অনেকে যারা কোনো করে না, যায় মুসলিম হিসেবে, তোরা বলছে এখন ঈদে একটু দোয়া পড়ে দেন, কেন দোয়া করে হারাম, তা আপনারা পড়েন। দেখেন চিন্তা করছেন, হ্যাঁ, আমরা কি এর ভিতরে ঢুকে যাব? শত শত বছরের মধ্যে আল্লাহ হাফেজ আর খোদা হাফেজের মধ্যে ভাগ হয়ে গেছে। তো কাজে আমাদের ভিতরে এই আলোচনাগুলো বাদ দিয়ে বৃহত্তর মানবতার ঐক্য, বৃহত্তর শান্তির কথা বলতে হবে। ছোট ছোট কথা থাকতেই পারে। কাজে আজকে রাজাকার আর মুক্তিযোদ্ধা বিভাজন, এতদিন আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধ মানে যারা যারা বিরোধ করছে, ওখানে শুধু জামাত না, মুসলিম লীগ ছিল, নিজামী পার্টি ছিল, আরো অনেক ছিল। আর রাজাকার তো একটা বাহিনীর নাম, সব ঢালাও করে একটা গালি। আর তারাই যেন মুক্তিযুদ্ধ চলে যায়, অথচ তারা মুক্তিযুদ্ধ করে নাই। শেখ মুজিব সবার আগে সারেন্ডার করছে, অথচ সে হলো বলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। পৃথিবীর কোন ইতিহাসে আছে যে যুদ্ধের প্রধান সিপাহী সালার সর্বাধিনায়ক, সে সবচেয়ে প্রথম সারেন্ডার করে, অথচ তাকে নিয়ে কি বন্দনা। হাজার হাজার কোটি টাকা শেখ মুজিবের মূর্তি, ভাস্কর্য নামে মূর্তি বানাইছে। পেটে খিদা, মাথা গুঁজা ঠাই নাই, পরনে কাপড় নাই, চিকিৎসার অধিকার নাই, চাকরি নাই, রিটায়ারমেন্ট নাই, কিচ্ছু নাই। এসব নিয়ে কোনো আলোচনা নাই, এসব নিয়ে কোনো রাজনীতি নাই। এটা নিয়ে ইসলামের কথা বিভক্তি, ইসলামের মধ্যে আজকে দেখেন 8টা পার্টি, আর 9টা ঢুকলো। কয়েকদিন আগে দেখছেন যে কাদিয়ানি করতে হবে, এটা তো পৃথিবীতে গন্ডগোল লাগাই দিবে।
পাকিস্তানের যে জাফরুল্লাহ চৌধুরী ছিল, পাকিস্তানের প্রথম যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, সে ছিল কাদিয়ানি। আমাদের ওখানে কাদিয়ানি শিক্ষিত সম্প্রদায় আছে। আরে কে কাদিয়ানি, কে সুন্নি, না কে শিয়া, কে ওয়াবি, না অমুক, এগুলোকে ভাগ করার জন্য আমরা আন্দোলন করেছি। এই যে বিভক্তি যদি হয়, জাতীয় ঐক্য এতদিন পরে একটা 69-70-এর মধ্যে একটা জাতীয় ঐক্য হয়েছিল, সবাই 99% লোকই মুক্তিযোদ্ধা ছিল, ওই 1% যারা তাদেরও তাদের ব্যাখ্যা আছে, হোয়াট এভার ইট ইজ। দুঃখ যে আমাদের মুক্তিযুদ্ধের যারা কলাবরেটর ছিল, কলাবরেটর একটাকে বাস্তবায়ন করা হয় নাই, কারণ ইন্দিরা গান্ধী প্রধান আসামি এই পাকিস্তানের যে আর্মি গুলোকে, যেটা নাকি বাংলাদেশে থাকার কথা ছিল, এই যুদ্ধবন্দীদেরকে তারা নিয়ে যায় সিমলা চুক্তির মাধ্যমে, তারা স্বার্থ বিনিময় করে ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো। এই ইতিহাস জানা দরকার। পরে শেখ মুজিব বাধ্য হয়ে আসিও সিগনেচার করছে, যেখানে খুনের প্রধান আসামি বেকসুর খালাস হয়ে যায়। ভুট্টো বলছে আমরা তারা করবো, তারা করে না। এবং হামিদ